আজকে হয়তো আমরা সাময়িক কিছু ক্ষতির মুখে পড়েছি, কিন্তু ইনশাআল্লাহ 70% গণভোটের হায়ের প্রতিফলন এই বাংলাদেশ অচিরেই দেখতে পাবে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে যারা আছেন, আমি সবসময় বলে থাকি যে আপনারা আন্দোলনের মূল অংশ। কখনো কখনো আপনাদের মনে হয় যে আপনারা মূল সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারলে বোধহয় আরো ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর যে মূল ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সাথে সম্পৃক্ত আছে যে আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে তো পরিশ্রম প্রিয় করে সৃষ্টি করা হয়েছে। আবার সূরা ইনশিকাকে বর্ণনা আছে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এবং এই পরিশ্রম করতে করতেই সে একসাথে এক সময় আল্লাহর সাথে সাক্ষাতের উপযুক্ত হবে। আলহামদুলিল্লাহ। সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে সম্পৃক্ততা আল্লাহ তাআলার নিয়ামত, এটা নিজেকে সর্বপ্রথম ধারণ করতে হবে। আপনি চাইছেন তাই হয়েছে, অথবা আপনার ইচ্ছার কারণে এটা সম্ভব হয়েছে, ব্যাপারটা তা না। বরং মনে রাখতে হবে যে এটা আল্লাহ তাআলা অনেক অনুগ্রহের মধ্যে মেহেরবানি করে তিনি আপনাকে এই তালিকায় বাছাই করে এরকম একটি আন্দোলনের সাথে আপনাকে সম্পৃক্ত করেছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শ্রমিক আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক আন্দোলনের মধ্যে এটা একটি বিশেষ ব্যতিক্রম। কারণ আপনারা জানেন, বাংলাদেশের যতগুলো আন্দোলন সফল হয়েছে, 1952 ভাষা আন্দোলন, সেই আন্দোলনের যদি আপনি ছবি দেখেন, সেই ছবিতে আপনি দেখবেন যে সেই ছবিতে দেশের গরিব মেহনতি শিক্ষাবিদ, তার পাশাপাশি আমাদের ছাত্র সমাজের যেমন অংশগ্রহণ ছিল, আমাদের শ্রমিক অঙ্গনের একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। ৬২ আন্দোলন বলি, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, আমরা পরবর্তীতে 2006 সালের 28 অক্টোবর এখানকার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের যে কজন ভাই শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে শ্রমিক অঙ্গনেরই কিন্তু 2 জন ভাই শহীদ হয়েছেন। সুতরাং এভাবে ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি, তাহলে 2008 থেকে শুরু করে 2024 সালের আন্দোলন পর্যন্ত আমাদের ভাইয়েরা মাঠে ময়দানে আপনারা ঝুঁকি নিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনারা জীবন বাজি রেখে কাজ করেছেন, ভূমিকা পালন করেছেন। সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র, তরুণ, যুবক এবং রাজনৈতিক আন্দোলনগুলোর সাথে একেবারে খেটে খাওয়া একজন রিক্সা শ্রমিক শহীদের একটা কফিন কিংবা আহত একজন সন্তানকে যখন সে হসপিটালে নিয়ে যাচ্ছিল, সে ধরে নিয়েছিল এটা আন্দোলনের কোনো কর্মী, কিন্তু একটা পর্যায়ে সেই রিক্সা শ্রমিক জানতে পারে যে শুধু আন্দোলনের কর্মী না, এটা তার নিজের সন্তান। তো এই ইতিহাসের এক বিরাট অধ্যায় রচিত হয়েছে যাদের হাতে, তাদের মাধ্যমেই কিন্তু জনগণের প্রত্যাশা আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের যত শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনাদের এই জায়গা থেকে একেবারে নিরেট কেউই আমাদের রাজনৈতিক আন্দোলনে যারা ভূমিকা পালন করেন, স্বাভাবিকভাবেই তাদের কারো কারো টার্গেট থাকে, সে মেম্বার হবে, সে চেয়ারম্যান হবে, সে ওয়ার্ড কাউন্সিলর হবে, সে মেয়র হবে, সে এমপি হবে, মন্ত্রী হবে। কিন্তু আপনাদের এই অঙ্গন থেকে যারা ইসলামের জন্য, দেশের জন্য ভূমিকা পালন করেন, এরকম চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে একজন সবজি বিক্রেতা কখনো আন্দোলনে বুকের গুলির সামনে দাঁড়ায় না। সে দুটো কারণে দাঁড়ায়, এক আল্লাহ সন্তুষ্টি, আর একটা হলো দেশের কল্যাণে কিছু করতে পারা। সেই নিরেট আল্লাহ সন্তুষ্টি এবং দেশের কল্যাণের জন্য যারা কাজ করেন, দুনিয়ার কোন শক্তি তাদেরকে থামিয়ে রাখতে পারে নাই, পারছে না এবং পারবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আপনারা খেয়াল করেছেন যে আমাদেরকে যে তারা ভয় পায়, এই ভয়ের সংস্কৃতিটা তারা প্রথম তৈরি করে, এরপর যখন তারা ওই ভয়ের মাধ্যমে নিজেরাই ভীত হয়ে যায়, তখন নির্মূলের একটা আওয়াজ তারা তোলে। আমরা এই নির্মূলের আওয়াজ বিগত 17 বছর শুনেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য 17 মাস না যেতে যেতেই 2 মাসের ব্যবধানে আমরা এখন নির্মূলের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হয় এসব কারণেই 17 বছর যেখানে আমাদেরকে এই নির্মূলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, আল্লাহর খাস মেহেরবানি
তারা সাহস করে নাই, তারা শুধু বলতো। এবং তাদের যারা আমার আশেপাশে সহচর ছিল তারাই তাদেরকে আবার পরামর্শ বুদ্ধি দিত যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল করে বা তাদেরকে নিষিদ্ধ করে সামলাইতে পারবেন না, সুতরাং এই কাজ করতে যাইয়েন না, কারণ তাদের শিকড় এত উপরে না, তাদের শিকড় অনেক গভীরে। ওই শিকড় কাটতে গেলে শেষ পর্যন্ত আপনার শিকড়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ভয়ে তারা আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত তারা কিন্তু এটা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। আমরা বর্তমান নব্য ফেসিস্ট হওয়ার যারা খুব চেষ্টা করতেছেন, আমার বোধ হয় চেষ্টায় তারা ঘাম জড়াচ্ছেন যে কিভাবে তারা আওয়ামী লীগ হইতে পারেন, কিভাবে তারা নব্য ফেসিস্ট হইতে পারেন। তো হওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়ো করতেছে যে আওয়ামী লীগের সব সিলেবাস তারা এখন ফলো করার চেষ্টা করতেছে। তো আপনি পুরান সিলেবাস ফলো করে কি করবেন, যেখানে নতুন জেনারেশন নতুন সিলেবাস ফলো করে মাত্র 2 মাসে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আজকে যদি সেই পুরান সিলেবাসকেও ফলো করেন, নতুন সিলেবাস দিয়ে আপনাদেরকে পরাজিত করতে 2 মাসও দরকার হবে না, 2 ঘন্টাও লাগবে না। তার চেয়ে কম সময় চাইলে এই সমাজ, এই রাষ্ট্র আপনাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কেন এই কথা বলেছি এই জন্য যে আপনারা বোধহয় খুব অস্থির হয়ে যাচ্ছেন এ কারণে যে আপনারা এত বেশি গুজব আপনারা ছড়ানোর চেষ্টা করতেছেন। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে এই গুজবগুলো ছড়িয়ে তারাই আবার আমাদের উপর এটা চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এমনভাবে চালায় যে সমস্ত মেকানিজম, আমি বলেছি একবার আমাদের বর্তমান সরকারি দল যারা আছেন তাদের একজনকে, যে দেখেন সজীব ওয়াজেদ জয় মহোদয় উনি 2.5 লক্ষ লোক শুধু জামাত এবং ছাত্র শিবিরকে ফেস করার জন্য 2.5 লক্ষ সোশ্যাল মিডিয়া মানে কর্মী তারা নিয়োগ করেছিল সরকারি টাকায়। সেই টাকায় নিয়োগ করার পরও পত্রপত্রিকায় হেডিং হতো মানে সোশ্যাল মিডিয়া জামাত শিবিরের দখলে। কেন জানেন? এই জন্য দখলে যে আপনি টাকা দিয়ে তাদেরকে চালান, আর জামাত ইসলামী ছাত্র শিবির দেশ জাতি মানবতার কল্যাণে নিজ দায়িত্বের জায়গা থেকে তারা দেশের প্রয়োজনে কাজগুলো করে। আমাদের টাকা দিয়ে কর্মী পালন করতে হয় না, নিজের বিবেকবোধের জায়গা থেকে তারা এই কাজগুলো করে। আমরা কিন্তু এটাও জানি সজীব ওয়াজেদ জয়কে অনুসরণ করে বর্তমান সময়ে কেউ কেউ বিল্ডিং ভাড়া নিয়ে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে ফেস করার জন্য আপনারা বিরাট বিরাট টিম তৈরি করেছেন এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচারের একটা বড় বড় কারখানা আপনারা তৈরি করেছেন। কোনো লাভ হবে না। 2.5 লাখকে জামাত ইসলামী মোকাবেলা করতে পারলে আপনাদেরকে মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সমাজ ছাত্র শিক্ষার্থীরা ভোট দিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ তাদের সম্মানিত মানে গুপ্ত নেতা যখন বিদেশ থেকে একেবারে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরও তারা মানে ঈদের আন্দোলনের মতো আইজ না কাল না পরশু আসবে আসিতেছে, মানে সিনেমা হলে ডায়লগের মতো শুনতে শুনতে তাদের কর্মীরা টায়ার্ড হয়ে গেছিল। এই যে আসিতেছের উপরে, এখন তো আর সিনেমার হয় না, একসময় সিনেমার হইতো, মাইকে আপনারা শুনতেন না আসিতেছে। এই আসিতেছে নেতার কথা শুনতে শুনতে যখন লোকেরা টায়ার্ড হয়ে গেছে, তারপরে আমরা তার কাছ থেকে শুনতে পেলাম যে আমরা বললেও হবে না, ওনাকে আর এক জায়গার সাথে আলাপ করে তারপরে দেশে আসতে হবে। এটা নিশ্চিত করে বলা যায় যে যেই জায়গার সাথে আলাপ করে উনি এসেছেন বাংলাদেশে, সেই জায়গার কথা অনুযায়ী এখন তিনি বাংলাদেশ পরিচালনা করছেন। আমি ওনাদের 2-4 জনের সাথে কথা হয়, মুরব্বী, আমি বলি যে ভাই বা মুরব্বী জিজ্ঞেস করি যে কি খবর, যে এখানে তো একসাথেই ছিলাম, স্বাস্থ্যের অবস্থাও তো ভালো না, আলহামদুলিল্লাহ সংসদ সদস্য হয়েছেন, একেবারে কোনো কথাবার্তাই বলতেছেন না, চুপচাপ এসে বসে থাকতেছেন। বলে যে মাসুদ বহু কথা আছে, বলা যায় না, বলা যাবে না, আসি আল্লাহ বাঁচায় রাখছেন, দোয়া করো, দেখা যায় কি করা যায়। আপনারাও তো সংসদে খেয়াল করেন না? এই সমস্ত মুরব্বীদেরকে একটা সাইড করে রেখে দেওয়া হয়েছে। তারাও 2-4 জন যা বলে পুরাটা বলে না, আমি যতটুকু বুঝতে পারি তারাও এটা বিশ্বাস করেন যে তিনি যাদের সাথে আলাপ করে দেশে ফিরেছেন তাদের কথায় মন্ত্রী পরিষদ করার কারণে এই সমস্ত অভিজ্ঞ মুরব্বীজনকে তারা কাজে লাগাইতে সক্ষম হন নাই। যাদেরকে তারা কাজে লাগাচ্ছেন তারা বক্তব্য দিতে গিয়ে আগে 2 মিনিট 5 মিনিট কথা বলেন, 5 মিনিটের মধ্যে 4 মিনিট 59 সেকেন্ড শেষ হয়ে যায় শুধু ওই নেতাকে খুশি করার জন্য। আজকে তো আলহামদুলিল্লাহ আমি খেয়াল করলাম যে আমার কথা সত্য, আমি এই কথা বহু আগে মতিঝিলে বলেছি যে নেতাকে খুশি করার জন্য কথা বলতে গিয়ে ইতিপূর্বে আমাদের এই সংসদের
হাজার হাজার কোটি টাকা আমাদের এই জনগণের রাজস্ব খরচ করা হতো। আজকে মাননীয় চিফ হুইপ মহোদয় উনি দাঁড়িয়ে ওনাদের বক্তা খুঁজে পাচ্ছেন না, তো বক্তা খুঁজে যারই দেওয়া হয় বলে যে উনি অসুস্থ, আর একজনকে দেওয়া হয় বলে যে উনি আজকে কথা বলতে চাচ্ছেন না। স্পিকার বলে যে আপনি কি আজকে একটু বলবেন, বলে যে না আমাকে পরের দিন দিলে ভালো হয়। এরপর শুরুতে মন্ত্রী একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না, স্থগিত করে দেওয়া হয়েছে, জনগুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত, নাই কেউ। এক পর্যায়ে উনি দাঁড়িয়ে বলতে বাধ্য হলেন সন্ধ্যার বা আসরের কোন ফাঁকে মাঝখানে যে মাননীয় স্পিকার, আসলে আমাদের সংসদীয় দলের প্রধান নেতা সংসদে নাই, তো এই জন্য কেউ কথা বলতে আগ্রহ প্রকাশ করছেন না। সবাই মূলত প্রধান মানে সংসদীয় প্রধান ব্যক্তিকে কথা শোনাতে চায়, মানে তাকে খুশি করাটা হলো তাদের মূল টার্গেট। জনগণের কথা যদি বলতে চায় তাহলে প্রধান নেতা আছে না নাই এইটা তো মূল উদ্দেশ্য হওয়ার কথা না। এর দ্বারা বোঝা যায় তাদের কথা জনগণের জন্য না, তাদের কথা হইলো তাদের প্রধান নেতাকে খুশি করা। এই জন্য আমরা বলেছিলাম তেলের সংকট পাম্পে তো হবেই, কারণ সব তেল তো গিয়ে জমা হয়েছে সংসদে, যার কারণে তেল তো ওখানে পাওয়া যায় না। এটার বাস্তব প্রতিফলন আজকে মাননীয় চিফ হুইপ প্রকাশ করে দিয়েছেন যে আসলে প্রধান নেতা আমাদের এখানে নাই, তো যার কারণে ওনারা কথা বলতে আকর্ষণ বোধ করছেন না। আমরা মনে যে আসলে প্রধান কিংবা বিরোধী নেতা আমাদের মূল টার্গেট হওয়ার কথা না, আমাদের বিরোধী দলীয় সমস্ত নেতৃবৃন্দ, আমাদের সংসদ সদস্য যারা তারা কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে যখন বলেন যে আমাদেরকে 2 মিনিট টাইম দেন, টাইম দিতে চান না, 1 মিনিট দেন, 5 মিনিট চাইলে 2 মিনিট দেন, আর ওনাদেরকে চাইলে ওনারা না চাইলেও বলে যে আপনি কি আরো বলতে চান, জিজ্ঞেস করে আপনি কি আরো বলতে চান, তো উনি চায় 2 মিনিট, ওনারে দেয় 5 মিনিট, এর মধ্যে 1.5 মিনিট রাইখে উনি বসে পড়েন, কারণ বলার কিছু নাই, কি বলবেন। আরো 1-2 জনকে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার, কথাবার্তা বলেন না। কয় ভাই কথা তো বলা যায় বিরোধী দলে থাকলে, সরকারি দলে থাকলে এর কথা বলা যায়, কি করবে বিপদে পড়ছি, কথা তো বলা যায় না, বহু কথা আছে কিন্তু বলা তো যায় না। তাই বললাম ভাই কি আর করবেন, এখন তো পড়ে গেছেন এক ভেজালের মধ্যে। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সংসদ। সুতরাং সংসদের এই পরিস্থিতিকে সামনে রেখে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান পরিষ্কার বলেছেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমিরে জামাত বিরোধী দলীয় নেতা হিসাবে একটা সুন্দর বক্তব্য দিয়ে গোটা সংসদকে তিনি একীভূত করার চেষ্টা করেছেন, এবং সবাই বিরোধী দল সহ সংসদ দলের সদস্যবৃন্দ পর্যন্ত হাতে করতালি দিয়ে তারা এটাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আমরা সেখানে লক্ষ্য করি তারা ওদিকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আর বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছেন আমাদের ছাত্র শিবিরকে হত্যা করার জন্য। এই জন্য আমি বলি যে তারা মাননীয় স্পিকারকে জিজ্ঞেস করেছিল, মাননীয় স্পিকার এখানে কি আমরা কাউকে মুনাফিক বলতে পারবো? তখন উনি বলেছিলেন না, মুনাফিক আপনি বলতে পারবেন না। কারণ মাননীয় স্পিকার এই কারণে হয়তো বলেছেন যে দেশবাসী জানে প্রকৃতপক্ষে কারা মুনাফিকি আচরণ করতেছে, গণভোটের রায়কে উপেক্ষা করে ইতিমধ্যে মুনাফিকের খাতায় কারা নাম লিখেছেন এটা সিদ্ধান্ত জনগণ নিয়ে নিয়েছে। সঙ্গত কারণে আজকে ওই যে মানে একটা কথা বলে না, মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে তা। আমি এটা বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিভাবে হয়েছেন কিভাবে হন নাই সব আপনি ভালোভাবে জানেন। এখন আপনি বক্তব্য দিয়ে গিয়ে যদি বলেন বিগত ফ্যাসিস্ট দোসরদের ভূত একটা দলের ঘাড়ে চাপছে, এই কথার জবাব কিন্তু আমাদের দেওয়ার দরকার হবে না, এই কথার জবাব কিন্তু জনগণ দেওয়া শুরু করলে আপনি তা সামলাইতে পারবেন না। এই জন্য আগামী 1 মে আমরা আশা করি ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে। শুধু না, জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছে যে আমরা ভোট দিয়েছিলাম এক জায়গায়, ভোট চলে গেছে আর এক জায়গায়। আমার মন বলে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভোট এমন জায়গায় দেব, সেই জায়গায় যাবে এবং তার ফল নিয়ে আমরা এই দেশবাসীকে আমাদের জনগণের পছন্দের একটা সরকার গঠন করে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর একটা নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সেই লক্ষ্য নিয়ে সবসময় শ্রমিক অঙ্গন যেমন ভূমিকা পালন করেছে। 1 মে আপনারা তারা যারা অন্যান্য দলগুলো যখন আমরা দেখতাম প্রেস ক্লাবে প্রোগ্রাম করতেছে, অন্যান্য দলগুলো দেখতাম রাস্তায় তারা বিরাট সমাবেশ করতেছে, অন্যান্য দলগুলো দেখতাম তারা সেমিনার করতেছে, শুধুমাত্র কেবলমাত্র এবং একমাত্র এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
পুলিশ, র্যাব, আর্মির সাথে লড়াই করে আপনারা রাজপথে প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। সুতরাং যারা আমাদেরকে গুপ্ত বলেন, আমরা বরং বলবো আপনারা ওই সময় সরকারের সাথে আতাত করে প্রোগ্রাম করেছেন, আর আমরা লড়াই করে জীবন বাজি রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে প্রোগ্রাম পরিচালনা করেছে। আতাতের রাজনীতিতে কারা কতখানি আগাইয়াছিলেন মুখ খুলতে বাধ্য করেন না। 4.5 বছর জেলখানায় ছিলাম, আমার সামনে দিয়ে বিরাট বিরাট নেতারা, সরকারি তৎকালীন বিরোধী দল। আমি বললাম, ভাই ঘটনা কি? আমি তো শফিকুল ইসলাম মাসুদ, আমি একটা মহানগরী প্রচার সম্পাদক, তখন প্রচার সম্পাদক, পল্টন থানা থেকে কেবল আসছি, আমারে বের হইতে দেয় না। আর আপনারা দেখি মানে 100-150 মামলা জামিন করে বের হয়ে চলে যেতেছেন, কোনো অসুবিধা হইতেছে না। আর আমার প্রথমত হলো রিমান্ডই শেষ হয় না, মামলা তো পরে, রিমান্ডই শেষ হইতেছে না। এরপরে জামিন করি, আবার স্টে হয়ে যায়, আবার জামিন করি, আবার স্টে হয়ে যায়। তখন ওনাদেরই একজন বলছিল যে, মাসুদ ভাই বের হইতে হলে একটু লাইন টেন করে বের হইতে হবে। এই কারা বলেছিল যদি প্রয়োজন হয় এক সময় কিন্তু আমরা রাজপথে তাদের নামও বলে দেব। আমাদেরকে গুপ্ত বলেন। মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামের জন্য এই ঢাকায় স্থান নির্ধারণ করা ছিল, কে কোথায় দাঁড়াবে এবং কে কোথায় পরস্পর সমন্বয় করবে। সকাল 5টার পর থেকে একজন নেতারও ফোন খোলা পাওয়া যায় নাই যাদের সাথে কথা বলা যাবে। গুপ্ত কারা, এসব আলোচনায় আমাদেরকে বাধ্য করেন না। জেলখানায় হঠাৎ দেখতাম কিছু নেতারা আবার সিজনাল মানে আসামি হয়ে যেত। সিজনাল আসামি বুঝেন? কর্মসূচি ঘোষণা হইলে ওনারা জেলখানায় চলে যেতেন। আমি ওনাদের 2-4 জন নেতার সাথে কথা বলতাম, ভাই ঘটনা কি? কর্মসূচি হওয়ার সাথে সাথে ওনারা অ্যারেস্ট হয়ে যান। কয় মাসুদ ভাই ওনারা অন্য সময় অন্য জায়গায় থাকে, যেই কর্মসূচি আসে তখন ওনারা বাসায় থাকে, এবং ওনাদের সাথে যারা পাইক পেয়াদা থাকে তারা আবার ফোন করে বলে দেয়, স্যার বাসায় আছে, কি করেন আপনারা? তা আমি আবার দেখি যে ওনারা সোজা গিয়ে মানে জেলখানায় ঢোকার পরে আল্লাহর খাস মেহরবানি ওখানে আবার লাইন করা আছে। ওনারা গিয়ে কখনো ওই মানে ঢুকতে হয় না, সেলে ঢুকতে হয় না, ওয়ার্ডে ঢুকতে হয় না, ডাইরেক্ট কোনটা হসপিটালে ঢুকে যান। শুধু হসপিটালে ঢুকে যান না, মেডিকেলে ঢুকে যান না, মেডিকেল থেকে আবার বাইরের মেডিকেলে ঢুকে যান। আমি বললাম, ভাই পারেন কি করে? কয় মাসুদ ভাই সবই আল্লাহর ইচ্ছা, লাইনের ব্যাপার, সব লাইনের ব্যাপার। এই লাইন করে যারা চলেছেন, জামাত ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলার ক্ষেত্রে 1 লক্ষ বার যদি চিন্তা না করেন, জনগণ শুধু এটার জবাব দেওয়ার জন্য এক রাজাকারের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, আর গুপ্ত বলার কারণে আপনাদের পতন অনিবার্য হবে। শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ, এই ঢাকা সিটিতে বহু কিছু দেখার সুযোগ আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। বক্তব্য দিতাম আপনাদের মঞ্চে, জোটের মঞ্চে, আপনারা পিঠে খাবার দিয়ে বলতেন, মাসুদ আজকে গরম একটু কম হয়েও, কারণ আলোচনা করে প্রোগ্রাম নিছি তো, বুঝছেন? পিঠে খাবার দিয়ে আমাদের থামাই দিত, আজকে গরম একটু কম হয়েও, কারণ আলোচনা করে প্রোগ্রাম নেওয়া লাগছে। আমাদেরকে কথা শুনতে হয়েছে। আমাদেরকে গুপ্ত বানানোর জন্য আপনাদেরও ষড়যন্ত্র ছিল। পুলিশকে আপনারা বলতেন জামাতকে সাথে নিয়ে হইলে অনুমতি দিবেন না, আপনারা বলবেন জামাত ছাড়া হইলে অনুমতি দেব, এবং একটা পর্যায়ে আপনারা আমাদেরকে গুপ্ত বানানোর ষড়যন্ত্র আপনারাই করেছিলেন। মনে নাই? আপনাদেরকে বলে নাই? ভাই আমাদের হইলে অনুমতি দিবে, আপনাদের সহ দিবে না। কেন দিবে না আমাদের সহ? এটা প্রশাসনের কথা ছিল না, এটা ছিল আপনাদের পাকানো ষড়যন্ত্র। আপনাদের টার্গেট ছিল জামাত ইসলামী ছাত্র শিবির, এদেরকে নিয়ে প্রোগ্রাম করলে যেভাবে সরকারের পতন হবে আপনারা সেভাবে সরকারের পতন চান নাই। আপনাদের বহু নেতারা ব্যবসা চাকরি বাঁচাবার লক্ষ্যে সরকারের সাথে লাইন করে চলাটাই ছিল তাদের মূল লক্ষ্য। সেজন্য জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে। আমরা মাসের পর মাস, বছরের পর বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখে থেকেছি, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাদের একজন সহযোগী সরকারের কাছে আত্মসমর্পণ করে নাই। বরং এরকম ছবি এখনো পাওয়া যায়।
ক্লাস 6-এর 7-এর ছেলেদেরকে এরকম কলার ধরেছে আর ও বুক ফুলায় এরকম হেঁটে যাচ্ছে, এই ছবি গোটা পৃথিবীর মানুষকে সে সময় উৎসাহ এবং অনুপ্রাণিত করেছিল। সুতরাং আমরা সংসদেও যেমন ঐক্যের কথা বলি, আপনারা বলেন সংসদে আমরা ঐক্যের কথা বলি আর বাইরে গিয়ে আমরা অনৈক্যের কথা বলি। বাইরে গিয়ে আমাদেরকে অনৈক্যের কথা বলতে আপনারা বাধ্য করেন। আমাদের প্রধান নেতা তো অন্তত এটা মেনটেন করে চলতেছেন, আপনাদের প্রধান নেতাই তো বরং, এবং তারপরের সেকেন্ড ক্যাটাগরির যিনি মহাসচিব তিনি যদি নির্মূলের কথা বলেন তাহলে ঐক্য আর কোথায় বাকি থাকে? আপনাদের প্রধান নেতা যদি বারবার এক কথা বলতে থাকেন যে একটা দলের উপরে দোসর আওয়ামী দোসরদের ভূত চেপে বসেছে, তাহলে আমাদেরকে বলা শুরু করতে হবে আওয়ামী লীগের সমস্ত ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়িত্বতে বিএনপি গ্রহণ করেছে। তালিকা আছে আমাদের কাছে, তালিকা প্রকাশিত হবে কোন কোন সেক্টরে, কোন কোন মন্ত্রণালয়, কোন কোন অধিদপ্তরে ফ্যাসিস্টদেরকে আপনারা পুনর্বাসন করে তারপরে দেশে আবার আরেকটা নব্য ফ্যাসিস্টদের দাস আপনারা বানাইতে চান, এটা আমাদের কাছে তথ্য আছে। যারা জুলাই যুদ্ধে চিকিৎসকদের হয়ে ভূমিকা পালন করেছেন, সেই জুলাই যোদ্ধা চিকিৎসকদেরকে কোথাও কোথাও ট্রান্সফার দিয়ে দেওয়া হচ্ছে, অথচ সেই জুলাই আন্দোলনে ভূমিকা পালন করার কারণে আওয়ামী লীগ আমাদের ওই ডাক্তারদেরকে ট্রান্সফার দিয়েছিল, আর এই বর্তমান সরকারও এসে তাদেরকে ওএসডি ট্রান্সফার করে দিচ্ছে। শিক্ষকদের একই অবস্থা, মন্ত্রণালয় একই অবস্থা। একটা শব্দ ব্যবহার করতে চাই না, আপনারা মুরব্বীরা আছেন, অনুমতি দিলে ব্যবহার করি। শব্দটা কি? এটা আমার শব্দ না, এটা কোট আনকোট বলতেছে একজন ব্যক্তির, ভাষা শিল্প একজন। তিনি বলেছিলেন বাংলাদেশ এমন একটা জায়গা, কেউ যদি ভালো কিছু করে, সৎ কিছু করে, অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তো আইসা বলে যে একটা জামাতের লোক। এটা এখন সচিবালয়ও দাঁড়িয়ে রাখতেছে, ভালো কাজ করতেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে, সৎ কাজ করতেছে, সেই সমস্ত লোকগুলোকে সরিয়ে দেওয়ার প্রকল্প এই সরকার গ্রহণ করেছে। তার মানে বোঝা যায় তারা দুর্নীতির লাগাম টানবেন এটা মুখে বলেন, বাস্তবে তারা দুর্নীতির লালন পালন করার জন্যই ভালো ভালো অফিসারদেরকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কারণ কি জানেন তো? ওই যে আমি তো আসি নাই, আমাকে তো আলাপ করে আসতে হয়েছে। ওই এক আলাপ আমাদেরকে এই জায়গায় দাঁড় করাইয়ে দিয়েছে। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, এই সমস্ত বিষয় আপনাদের সামনে রাখতে হবে। আজকে শ্রমিকদের প্রত্যেকটি জায়গায় আপনাদের নিজেদের ক্ষেত্রগুলো আপনারা নিজেরা খেয়াল করছেন। যদি ফ্যাসিস্ট এসে নিয়ে যায় তাতে তাদের কোনো আপত্তি বাঁধে না, কিন্তু যখনই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা রক্ত ঘাম আন্দোলন সংগ্রাম জীবন বাজি রেখে এই ময়দানকে ধরে রেখেছে, তারা গিয়ে তাদের প্রকৃত অধিকারটা যখন প্রতিষ্ঠিত করতে চায়, প্রয়োজনে তারা ফ্যাসিস্টদের সাথে আপোষ করবে, কিন্তু আপনাদেরকে তারা এক চুল পরিমাণে ছাড় দিতে রাজি নয়। কারণ কি? তাহলে আপনারা কিসের ঐক্যের কথা বলেন? অথচ আপনাদের বক্তব্যের মধ্যে তো আপনাদের প্রধান নেতা পরিষ্কার একটা কথা বারবার বলতেন, আপনারা যদি সুযোগ পান তাহলে আপনারা একটা জাতীয় সরকার করবেন। কোথায় সেই জাতীয় সরকার? আপনারা আমাদেরকে লোভ দেখানোর জন্য ডেপুটি স্পিকার দিতে চেয়েছিলেন। আমরা শহীদ আহত জুলাই যোদ্ধাদের সাথে আমরা বেইমানি করি নাই, আমরা বেইমানি করব না। কারণ আমরা বলেছি শুধু ডেপুটি স্পিকার এরকম দুই একটা দিয়া বিষয় দিয়ে আমাদেরকে আপনারা মাথা নোয়াতে পারবেন না। আজকে হয়তো আমরা সাময়িক কিছু ক্ষতির মুখে পড়েছি, কিন্তু ইনশাআল্লাহ 70% গণভোটের হায়ের প্রতিফলন এই বাংলাদেশ অচিরেই দেখতে পাবে। সে লক্ষ্যে আমাদের যেমন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, আন্দোলন সংগ্রামে আমাদেরকে ভূমিকা পালনের জন্যও নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। কারণ ওই যে বলেছিলাম, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, অনেকেই বলে এটা, ভাই আর কত রক্ত দেব, আর কত জীবন দেব, আর কত অভ্যুত্থান করব? আর আমরা বলবো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যে আয়াত দিয়ে শুরু করেছে, আপনি ইমানদার তো আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে।
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর আপনার আন্দোলন, লড়াই, সংগ্রাম যদি থেমে যায় তাহলে বুঝতে হবে আপনি জালিমের সাথে আপোষ করে ফেলেছেন। সুতরাং আগামী 1 মে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেখানে বক্তব্য রাখবেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আমন্ত্রিত হচ্ছেন, তারা সেখানে বক্তব্য রাখবেন। আমরা কি সেই প্রোগ্রামটাকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হিসাবে উপস্থাপন করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থানা থেকে প্রত্যেকে সংগঠনের যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনার আলোকে এখন থেকে বাস্তবায়নের লক্ষ্যে থানায় থানায় প্রচার মিছিল, থানায় থানায় গ্রুপ দাওয়াতি কাজ, থানায় থানায় আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা বের হয়ে জনগণের কাছে এটা পৌঁছাইতে হবে। গণভোট বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আগামী 1 মে বাস্তবায়ন করার জন্য আপনাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী হিসাবে না, এই দেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, শহীদদের রক্তের বদলার মানবিক বাংলাদেশ হিসাবে করার জন্য ওই প্রোগ্রামে আমরা হাজির হবে। এই আহ্বান জানিয়ে যদি জনগণের কাছে যেতে পারেন, আমি বিশ্বাস করি ওই দিনের প্রোগ্রাম হবে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী ঐতিহাসিক প্রোগ্রাম ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামের প্রস্তুতি এবং আপনারা নিজেরা দায়িত্বশীল হিসাবে সব সময় আমাদের মনে রাখা দরকার। দায়িত্বশীল শহীদ আব্দুল মালেক ভাই বলতেন, দায়িত্বশীলরা যদি বসে থাকে তাহলে আমাদের জনশক্তিরা শুয়ে থাকে, আমাদের দায়িত্বশীলরা যদি শুয়ে থাকে তাহলে আমাদের জনশক্তি ঘুমিয়ে পড়ে, আমরা যদি হাঁটি তাহলে আমাদের জনশক্তি দৌড়ায়, আমরা যদি দৌড়াতে পারি তাহলে আমাদের জনশক্তি পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে পরিস্থিতিকে বিজয়ের দিকে নিয়ে যেতে তারা সক্ষম হয়ে যায়। আসুন আমরা দৌড়িয়ে গিয়ে আমাদের জনশক্তিকে সামনে নিয়ে ইনশাআল্লাহ 1 মে আমরা আমাদের কর্মসূচি সফল করার মধ্য দিয়ে গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে, গণভোটকে বাতিল করে দিয়ে জনগণের প্রত্যাশাকে গলে টেপে হত্যা করার যারা পরিকল্পনা করেছে, আজকে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলায় 1 মে হবে এক ঐতিহাসিক স্মরণীয় দিন। সেই স্মরণীয় দিনে আমরা সবাই সামিল থেকে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।